ও শোনো নিবেদন করছে বিহান, লেখক সত্যজিৎ অধিকারী। এখনকার গল্প শিকারিনী, প্রকাশক অরেঞ্জ পাবলিশার্স। গভীর রাত, কাঁধের ওপর একটা আলতো স্পর্শ, একটা আলিঙ্গন। অযাচিত উষ্ণ কোনো নারী শরীর যেন নিজের সবটুকু উজাড় করে দিতে চাইছে। কোনো দেবী যেন তার সর্বস্ব উজাড় করে নৈবেদ্যের ডালি সাজিয়ে তার কাঙ্ক্ষিত দেবের পূজায় বসেছেন। আর এমন আকুল অর্ঘ্যের জন্যই হয়তো প্রতিটা পুরুষের অন্তর্দেবতা কাঙাল হয়ে থাকে। পিছন ফিরে এই অযাচিতাকে আলিঙ্গন করে বুকে টেনে নেয় মানুষটি। মুহূর্তে একটা আর্ত চিৎকার দিক বিদিক বিদীর্ণ করে দেয়, আর মুহূর্তে সেই চিৎকারকে চাপা দিয়ে ভেসে আসে একটি নারী কণ্ঠের হাসি। যেন কোনো শিকারিনী তার বহু জন্মের কাঙ্ক্ষিত শিকারকে এইমাত্র শেষ করে প্রাণ খুলে এক পৈশাচিক নির্মমতায় মেতে উঠেছে। সেই হাসিতে যেন প্রকাশ পাচ্ছে বহু শতাব্দীর জমানো অব্যক্ত ক্রোধ, প্রতিশোধ স্পৃহা, অপমান, আত্মগ্লানি, নির্মমতা, নিষ্ঠুরতা। গোটা জঙ্গলমহল যেন কেঁপে উঠল সেই হাসির শব্দে। পাহাড়ে জঙ্গলে প্রতিধ্বনিত হয়ে মুহূর্তে তা এমন বিভীষিকার রূপ নিল যা জঙ্গলের গভীরে বন্য জন্তুদেরও আতঙ্কিত করে তুলল। একদল শিয়াল সেই আতঙ্ককে আরো ঘনীভূত করে ডেকে উঠল, অযোধ্যার একটি প্রত্যন্ত সাঁওতাল গ্রাম লাহুলিটোলা। দেখে মনে হয় অরণ্যদেবের আদি বাসস্থান। উঁচু নিচু গ্রানাইটের ল্যান্ডস্কেপে শাল মহুল পলাশের সুনিবিড় জঙ্গলে হাতি, বুনো মহিষ, বুনো শুয়োর, অজগর, খরিশ, শঙ্খচূড় প্রভৃতি সাপদের অবাধ বিচরণ। আর এরই মাঝে বছরের পর বছর জীবন অতিবাহিত করে চলেছে অরণ্যচারী অরণ্যদেবের আপন সন্তানেরা। অযোধ্যা বর্তমানে ট্যুরিস্টদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হলেও এরকম অনেক ছোটখাটো গ্রাম এর বুকের ভিতর লুকোনো আছে, যার খোঁজ সাধারণ মানুষ পায় না। আসলে মনে হয় বেশ হয়েছে, বাইরের জগতের কাছে আত্মগোপন করে আছে বলেই এর এমন গা ছমছমে বন্য নৈসর্গিকতা এখনো অক্ষত আছে। নইলেও হয়তো হোটেল, মোটরগাড়ি আর বাঙালি মারোয়ারিদের অনর্গল বকবকানি আর সেলফির ধুমে কবেই এর মনমোহিনী সৌন্দর্য উবে যেত। আগের রেঞ্জারের অস্বাভাবিক মৃত্যু ঘটায় নতুন রেঞ্জার সাহেব সোমজিৎ বোস আজই এসেছেন লাহুলিটোলায়। সোমজিৎ বাবুর বয়স বেশি নয়, এই 30-এর মধ্যে। চাকরি পাওয়ার পর 1 বছর সুন্দরবনে ট্রেনি হিসেবে ছিলেন একজন সিনিয়র রেঞ্জারের অধীনে। পরিপূর্ণ দায়িত্ব নিয়ে তারই প্রথম পোস্টিং। অযোধ্যার এই অঞ্চলের বন বিভাগের অফিস এখান থেকে প্রায় 10 কিলোমিটার দূরে। লাহুলিটোলার অরণ্য বহু পুরনো শালসিধা এবং অনেক মূল্যবান বনস্পতিতে পরিপূর্ণ। তাই জঙ্গলমহল পরিদর্শনের জন্য এখানে বন বিভাগের একটি অস্থায়ী ক্যাম্প রয়েছে। ক্যাম্প থেকে 3-4 কিলোমিটার খাড়া দক্ষিণে একটা ফাঁকা মতো জায়গায় কয়েক ঘর সাঁওতালদের বাস। ওটাই লাহুলিটোলা গ্রাম। সারা সপ্তাহ জঙ্গল থেকে কাঠ কেটে হাটবারের দিনে এখান থেকে 8-10 মাইল দূরে হেঁটে গিয়ে তারা বেঁচে আসে। সাঁওতাল রমণীরা যখন মাথায় কাঠ অথবা কাঠকয়লার বোঝা চাপিয়ে হাটের উদ্দেশ্যে দল বেঁধে পাহাড়ের আঁকাবাঁকা ঢাল বেয়ে নামে, দূর থেকে দেখলে মনে হয় নাম না জানা কোনো পাহাড়ি ঝর্ণা যেন আপন খেয়ালে বয়ে চলেছে। দিন শেষে 100-2 টাকা রোজগার হয়। সারা সপ্তাহের নগদ টাকা ওইটুকুই। গোটা সপ্তাহ ওতেই চলে যায়। খাবার বলতে নিরুপকরণ মার ভাত আর বন্য আলু, শিম, ধুধুল অথবা শাক ভাজা। ভাবতে অবাক লাগে এই খেয়েই এরা অটুট স্বাস্থ্য আর অপার লাবণ্যের অধিকারী হয়। বেশ লাগে এদের সহজ সরল বন্য জীবন। সভ্য সমাজের লোকচক্ষুর অন্তরালে বসবাসকারী এই অরণ্যচারীদের দেখলে যেন কোনো বিস্মৃত প্রায় অতীতের কথা মনে পড়ে যায়। যাদের এই পাহাড় জঙ্গলের টানে রক্তের স্রোত ওঠে, তাদের মনে হয় বেশ তো এরা, এভাবে ওদের দলের সঙ্গে মিশে কেন কাটিয়ে দিই না জীবনের বাকি দিনগুলো। সোমজিৎ বাবুর নতুন চাকরি, এই সমস্ত জঙ্গলমহল সম্বন্ধে সম্পূর্ণ অনভিজ্ঞ তিনি। তার উপর
একটা অস্বাভাবিক মৃত্যু ঘটেছে জঙ্গলে দিন 15 মধ্যেই। অফিসে পৌঁছতেই সকলে এক বাক্যে তাই বললেন, সাহেব, আপনার ব্যবস্থা অফিসেই হয়েছে, জঙ্গলে থাকার দরকার নেই। কিন্তু সোমবাবু সেই শ্রেণীর মানুষ যারা চাকরিটা শুধু চাকরির জন্যই করেন না, একটা সত্যিকারের ভালোবাসা কাজ করে চাকরির প্রতি। কলেজে পড়ার থেকেই ভবঘুরে প্রকৃতির তিনি। পাহাড়, বন, জঙ্গল, মুক্ত প্রকৃতির প্রতি একটা দুর্বোধ্য টান অনুভব করতেন তিনি। সেই টানেই কলকাতার বন্ধু বান্ধব, আড্ডা, লোকলৌকিকতা ছেড়ে এই পাণ্ডব বর্জিত প্রদেশে চাকরি নিয়ে আসা। মাইনেটা অবশ্য ভালোই পান, তবে শুধুমাত্র পয়সার মায়ায় জড়িয়ে পড়ার মানুষ কিন্তু উনি নন। এই পাহাড়, জঙ্গল, ভূভাগ, ঝিঁঝির ডাক, নিঝুম রাতের আকাশে ছায়াপথ, এসবের টানেই তো তার আশা। সোমজিৎবাবু আসলে কি প্রকৃতির মানুষ তা জানতে সকলের তখনও বাকি ছিল। তাই নবাগত এই শহুরে রেঞ্জারের জন্য পোড় খাওয়া অধস্তন অফিসাররা এই ব্যবস্থাই করেছিলেন। কিন্তু মেনে নেওয়ার পাত্র তো তিনি নন। সেদিন পৌঁছতে বেলা পড়ে গিয়েছিল, তাই রাতটা রেঞ্জার অফিসের কোয়ার্টারে কাটিয়ে পরের দিন সকালেই ক্যাম্পে রওনা হওয়ার সিদ্ধান্ত নিলেন। অফিসের সব দণ্ডমুণ্ডের কর্তা এই সোমজিৎ বোস, তার ওপর কথা বলার ক্ষমতা কারুর নেই, তাই সকলকেই মেনে নিতে হলো তার সিদ্ধান্ত। ঠিক হলো পরের দিন সকালেই হাবিলদার শ্যামসুন্দর তালুকদার আর সোমজিৎ দুজনেই রওনা হবে ক্যাম্পের উদ্দেশ্যে। ড্রাইভার পাঁড়েজি দুজনকে পৌঁছে দিয়ে চলে আসবেন। পরদিন সকাল সকাল প্রয়োজনীয় মালপত্র, রান্নার সরঞ্জাম, ম্যাপ, 2টি রাইফেল, রিভলভার এবং টোটা সঙ্গে নিয়ে তিনজনে রওনা হলো। সকাল সকাল রওনা হলেও পৌঁছতে দুপুর গড়িয়ে গেল। পথ খুব বেশি না হলেও এই অঞ্চলের রাস্তার অবস্থা খুবই খারাপ। বড় গাড়ি যাওয়ার রাস্তা প্রায় নেই বললেই চলে। এই জঙ্গল একসময় মাওবাদীদের ঘাঁটি ছিল, এখন অবশ্য সেসব কিছু নেই। পাকা রাস্তা না থাকলেও ফরেস্ট ডিপার্টমেন্টের সুবিধার্থে জঙ্গল সাফ করে কাঁকুড়ে লাল মাটির ওপর পাথর সাজিয়ে কোনো রকমে একটা রাস্তা বানানো হয়েছে। এবড়ো খেবড়ো লাল মাটির রাস্তা দিয়ে ধুলো উড়িয়ে ছুটতে লাগলো সরকারি জিপসি। এই জঙ্গলে বেশ কিছুদিন ধরেই কাঠ মাফিয়াদের দৌরাত্ম্য বেড়েছে। রাস্তা ভালো না হওয়ায় বন বিভাগের পক্ষ থেকে নজরদারিতে প্রবল অসুবিধে হচ্ছিল, তাই এই অস্থায়ী ক্যাম্পের ব্যবস্থা। দুপুরের খাবার সঙ্গে করেই আনা হয়েছিল। সকলেই পথশ্রমে ক্লান্ত। তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে ড্রাইভার ফিরে গেল। কথা হলো প্রয়োজন হলে তাকে ডাকা হবে। ভূতপূর্ব রেঞ্জারের মৃত্যুর পর এই দিন 15 ক্যাম্পটা খালিই ছিল, সুতরাং আবার আগের মতো করে গুছিয়ে নিতে একটু সময় লাগলো। আগের রেঞ্জার হরিকিষেণ রাঠোর ছিলেন সাহসী ব্যক্তি। একজন সাঁওতাল কুলিকে নিয়ে একাই থাকতেন এখানে। মাঝে মাঝে এই শ্যামসুন্দর হাবিলদার এসে তদারক করে যেত। সেই থেকেই এখানকার আটঘাট মোটামুটি তার জানা। পাশেই একটা ঝর্ণা আছে, নাম চামটামারির ঝর্ণা। এর জল ভীষণ সুস্বাদু। এই জলই পানীয় হিসাবে ব্যবহার হবে। এমনিতেই বেলা পড়ে গেছে, তার উপর দুজনে মিলে ক্যাম্পের সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে নিতে বেলা গড়িয়ে গেল। বিকেল হয়ে গেল। অবশেষে বনস্পতি রাজির ফাঁক দিয়ে পশ্চিম আকাশে লাল গোল থালার মতো অস্তাচলগামী সূর্য পাহাড়ের কোন একটা খাঁজে আত্মগোপন করল। গরমের বেলা, ঘড়িতে তখন সন্ধে 7টা। চারিদিকের ক্রমক্ষীয়মান আলোকরশ্মি বিলীন হয়ে সূচিভেদ্য আঁধারে পর্যবসিত হওয়ার উপক্রম করছে। আজ আর অন্য কোনো কাজ বা জঙ্গল পরিদর্শনের উপায় নেই। রাতে বসে প্ল্যান ঠিক করে আগামীকাল থেকে কাজ শুরু হবে, এই ঠিক হলো। রাত তখন প্রায় 9টা। নিজের তাঁবুতে টেন্ট লাইটের আলোয় ফরেস্ট ডিপার্টমেন্টের একটা ম্যাপ খুলে গভীর মনোযোগ দিয়ে দেখছিলেন সোমজিৎবাবু। এমন সময় পর্দা উঠিয়ে ভিতরে ঢুকলো হাবিলদার শ্যামসুন্দর। শ্যামসুন্দরকে ঢুকতে দেখে রেঞ্জার সাহেব মুখ তুলে অভ্যর্থনা করলেন। আরে এসো শ্যামসুন্দর, রান্নাবান্নার খবর কি? জি, হয়ে এসেছে সাহেব। তা কি হচ্ছে শুনি? আগে ওই ভাত, ডাল, আলু ভাজা সাহেব। ডাল সেদ্ধ বসিয়েছি, হলেই খাবার বাড়বো। আপনার বড় অসুবিধা হবে না? না হে, অসুবিধা না। আচ্ছা, একটা কথা বলো তো, আগের রেঞ্জারের মৃত্যু হলো কিভাবে? ও ব্যাপারে তো এখনো কিছুই জানা হলো না। এই জায়গায়
এই ক্যাম্পে দিন 15 আগে একজনের অস্বাভাবিক মৃত্যু ঘটেছে। ব্যাপারটা কি না জানলে তো চলে না। যেহেতু এখন থেকে এখানেই থাকতে হবে, 8 ঘাট বেঁধে থাকাই তো ভালো। জি হুজুর, জি হুজুর। আগে কিছু মনে করবেন না স্যার, আমি ওই স্টোভটা নিভিয়ে আসি। মানে বলছিলাম কি, আজ তো রান্নাও হয়ে গেল আর অনেক রাতও হলো, আজ বরং খেয়েই নিয়ে চলুন স্যার। গল্প না হয় পরে একদিন হবে, গল্প গল্প। হ্যাঁ না শ্যামসুন্দর, দাঁড়াও। খাবার একটু ঠান্ডা হলেও এমন কিছু ক্ষতি হবে না। তুমি স্টোভ বন্ধ করে এসো, গল্প আজই হবে। ঘটনাটা না শোনা পর্যন্ত আমার স্বস্তি হচ্ছে না। জি, হ্যাঁ ঠিকই ঠিকই। আমি 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 আসছি, এই আসছি। বলে বেরিয়ে গেল শ্যামসুন্দর। কিন্তু সোমবাবুর চোখ এড়ালো না যে স্পষ্ট একটা অস্বস্তি আর ভয়ের রেখা পড়ল শ্যামসুন্দরের মুখে। যেন কি একটা চাপা দিতে চায় সে। এখানে আসা থেকেই একটা ব্যাপার সে লক্ষ্য করছে, আগের রেঞ্জারের মৃত্যুর ব্যাপারটা সকলেই যেন এড়িয়ে যেতে চায়। অফিসেও কারোর মুখে ও বিষয়ে কোনো কথা তো নেই, উল্টে সকলে তাঁর এই জঙ্গলে আসার বিষয় নিয়ে বেশ চিন্তিত। ব্যাপারটা কি? এই জঙ্গলে কি আছে? কোনো রহস্য নাকি? ভাবতে ভাবতে প্রবেশ করে শ্যামসুন্দর। সোমজিৎ নিজে একটা সিগারেট ধরিয়ে বাক্সটা শ্যামসুন্দরের দিকে বাড়িয়ে দিল। অফিসে হলে হাবিলদার হয়ে সে কখনোই রেঞ্জার সাহেবের প্যাকেট থেকে সিগারেট জ্বালানোর ধৃষ্টতা করতো না, কিন্তু এখানে ব্যাপারটা অন্য। জঙ্গলে সব জিনিসই একটু অন্য রকম। সভ্য জগতের অনেক নিয়মই এখানে খাটে না। এ বড় নিষ্ঠুর, কখনো কখনো বড় ভয়ঙ্কর। সোমজিৎ তার কিং সাইজে একটা টান দিয়ে জিজ্ঞেস করলেন, বলো শ্যামসুন্দর, ব্যাপারটা আমাকে খুলে বলো তো। সিগারেট হাতের মুঠোয় রেখেই আমতা আমতা করে শুরু করলো শ্যামসুন্দর। আগে সাহেব, এই বছর 3 হলো রাঠোর সাহেব এখানে এসেছিলেন। উনি ছিলেন পোড়খা রেঞ্জার। বয়স 40 হলেও জওয়ানদের মতো শরীর, সাহসেরও কমতি নেই। যেখানে যেখানে যেতেন সেখানকার সেই জায়গার চোরা শিকারি, কাঠ মাফিয়ারা মনে রাখত রাঠোরকে। মাওবাদীরা নিকেশ হলে জঙ্গলে কাঠ মাফিয়াদের দৌরাত্ম্য শুরু হলো। বাবু, আজ 20 বছর হয়ে গেল আমার এখানে, বলতে পারেন স্থানীয়ই হয়ে গিয়েছি। এখানকার সব আটঘাট আমার জানা, তবে ওই জঙ্গলে তেমন কখনো আসিনি। আগে মাওবাদীদের রাজ ছিল, গ্রামের অর্ধেক লোক লুকিয়ে লুকিয়ে মাওবাদী করত, এই জঙ্গল ছিল ওদের ডেরা। বন বিভাগ তো ছেড়ে দিন, হুজুর, সশস্ত্র পুলিশ কখন এখানে ঢুকতে পারত না এই অঞ্চলে। ওদের নিজেদের অস্ত্র তো ছিলই, তাছাড়া গ্রামের সাঁওতালরা ওদের হয়ে অস্ত্র ধরত। টাংলা, দাউলি, তীর ধনুক, বর্ষার অভাব হতো না। সেই জন্যই তো মাওবাদী দমনের সুবিধার জন্য পাহাড়ের অন্য অঞ্চলে পাকা রাস্তা হয়ে গেল, এই অঞ্চল একই রয়ে গেল। গোটা পাহাড়ের মধ্যে একমাত্র লাহুলি টোলাতেই ওদের রাজত্ব সবচেয়ে বেশি দিন টিকেছিল। তারপর সব শেষ হয়ে গেল। কিন্তু মাওবাদীরা শেষ হলে আর এক উৎপাত শুরু হলো। অযোধ্যার খুব কম যে অঞ্চলে এখনো পুরনো সালে জঙ্গল অক্ষত আছে, লাহুলি টোলা জঙ্গল তাদের অন্যতম। এই জঙ্গল পূর্বে 12 মাইল, পশ্চিমে 18 মাইল বিস্তৃত। ধীরে ধীরে দেখবেন সাহেব, জঙ্গলের এক একটা গাছ 100-150 বছরেরও বেশি পুরানো। সাঁওতালরা এই জঙ্গলকে বলে বোঙার জঙ্গল। ওদের ধারণা, ওদের আরাধ্য বোঙা স্বয়ং এখানে অধিষ্ঠান করে। এখানকার গাছ তাই ওরা কাটে না। এই জঙ্গলকে ওরা পূজা করে। এই চামটামারি ঝর্ণাকে ওরা বলে চামটামারির মন্দির। বছরের একটা বিশেষ দিনে ওরা এখানে পুজো করে। ওরা মানে এই জঙ্গলের কোনো কিছুর ক্ষতি করলে নেমে আসবে ভয়ঙ্কর পাপ। বুঝতে পারছেন সাহেব, গরিব সাঁওতালদের প্রধান জীবিকা কাঠ কাটা হলেও ওরা এই জঙ্গলের কোনো ক্ষতি করবে না। শুধু তাই নয়, এই জঙ্গলে প্রচুর ময়ূর পাওয়া যায়, প্রচুর ময়ূর পাওয়া যায়। সাঁওতালরা ওদের মারে না, কিন্তু বছর 4 আগে হঠাৎ করে জঙ্গলের পুরনো গাছ কমতে থাকে। বন বিভাগের প্রথমে সন্দেহ হয়, তারপর গ্রামের সাঁওতাল কাঠুরেরা বলে যে জঙ্গলের দামি দামি কাঠ রাতের আঁধারে কারা যেন কেটে নিচ্ছে। সাহেব, আমাদের তরফ থেকে তো করার বিশেষ কিছু ছিল না। রাস্তা খারাপ, খবর পেয়ে পৌঁছতে লোকজন গায়েব হয়ে যেত।
কোথা থেকে যে আসতো আর কোথায় যে যেত কোনো খোঁজই কোনোদিন পাওয়া যেত না। আমরা হায়ার অফিসে সব ঘটনা জানালাম। তখনই পোস্টিং হয়ে এলেন রাঠোর সাহেব। এর আগে বহু জায়গায় এরকম ঘটনা সামলেছেন রাঠোর বাবু। ও ছিল পোরখা অফিসার, এসে হুকুম করলেন ফরেস্টের মাঝখানে ওয়াচ ক্যাম্প বানাতে। আমরা অনেকদিন এই দুষ্কৃতীদের উপদ্রব সহ্য করেছি, আর নয়, গোটা অফিস উঠে পড়ে লাগলো। তখন অফিসে একটা ভালো গাড়িও ছিল না, যে গাড়ি ছিল তাতে মাল চাপিয়ে এই রাস্তায় ওঠা যেত না। গ্রামে গিয়ে সাঁওতালদের সাহায্য নেওয়া হলো। মোষের গাড়ি, গরুর গাড়িতে চাপিয়ে মালপত্র মোটঘাট তাঁবু নিয়ে এসে এইখানে ঘাঁটি গাড়া হলো। কিন্তু এটা অবাক করা আদেশ দিলেন রাঠোর সাহেব। ক্যাম্প বানানো হয়ে গেলে উনি আমাদের সকলকে অফিসে ফিরে যেতে বললেন, আর আমাকে আদেশ দিলেন সপ্তাহে একবার এসে দেখে যেতে, আর মাঝে সকলকে প্রস্তুত থাকতে বললেন। প্রয়োজনে উনি খবর পাঠালে আসার জন্য। এখন যে জিপসি গাড়িটা দেখলেন না, ওটা ওই সাহেবের সময় আনানো আর কি। তা সাহেবের কথায় আমরা পুরনো যারা ছিলাম সবাই এক কথায় রেড়ে করে উঠলাম। সাহেবের কাজের প্রকৃতি দেখে সকলেই সাহেবের অনুরাগী হয়ে পড়েছিলাম। কিন্তু সাহেবের হেন আদেশের কি কোনো মানে হয়? যতই অভিজ্ঞ অফিসার হন, রাতে কি জঙ্গলে একা থাকা চলে? কত রকম বিপদ হতে পারে, বন্য জানোয়ার তো আছেই। তাছাড়া যাদের আটকানোর জন্য এত কাণ্ড, তাদেরও তো নিছক শান্তশিষ্ট বলে মনে হয় না। মানুষ খুন করা তাদের পক্ষে কোনো ব্যাপারই না। কিন্তু কোনো কথাই শুনলেন না সাহেব। খুব জেদি মানুষ ছিলেন কি না। প্রথম থেকেই আমাদের সঙ্গে রামবিলাস মান্ডি নামের একটা সাঁওতাল যুবক খুব থাকতো। মাল বাওয়া, ক্যাম্প করা থেকে শুরু করে প্রত্যেক কাজ খুব নিপুণভাবে উৎসাহের সঙ্গে করত। সাহেবেরও খুব মনে ধরেছিল ছেলেটিকে। আমাদের জোরাজুরিতে সাহেব মান্ডিকে রাখতে রাজি হলেন। কথা হলো, মান্ডি সাহেবের তদারক করবে, জঙ্গল দেখবে, রান্না আর বাকি যাবতীয় কাজ করবে। মান্ডিকেও দেখা গেল খুব রাজি। এভাবেই মান্ডি রয়ে গেল সাহেবের কাছে, আমরা চলে এলাম। সপ্তাহে আমি একবার করে এসে সব কিছু দেখে যেতাম আর কি। একটু থামলো শ্যামসুন্দর। সোমজিৎ জিজ্ঞেস করলেন, আচ্ছা, এই সময় কাঠচোরদের মুখোমুখি হতে হয়নি রাঠোর বাবুকে? হাতে সিগারেটটা এতক্ষণে জ্বালালো শ্যামসুন্দর। ধোঁয়া ছেড়ে সে বলল, কি বলবো বাবু, অমন সাহসী মানুষ আমি দেখিনি বলে চলে। রাতের আধারে সাহেব গোটা জঙ্গল টহল দিতেন মান্ডিকে নিয়ে। মান্ডিও ছিল যেন সাহেবের ছায়া সঙ্গী। কিছুদিনের মধ্যে জঙ্গলের সমস্ত কিছু হাতের তালুর মতো চিনে গেল সাহেব। এক রাতের কথা, পূব দিকে জঙ্গল থেকে মাঝরাতে কুঠারের আওয়াজ পাওয়া গেল। ঠাক ঠাক ঠাক। সাহেবকে আর পায় কে? পূর্ণিমার রাত ছিল। মান্ডিকে সঙ্গে নিয়ে আওয়াজ লক্ষ্য করে বেরিয়ে পড়লেন। সঙ্গে নিলেন নিজের মসবার্গ 500 রাইফেলটা। বেরোনোর আগে মোবাইলে খবর দিলেন অফিসে। আওয়াজ লক্ষ্য করে বেশি দূর যেতে হলো না। জঙ্গলের ওদিকে ইংরেজ আমলের একটা ফলক আছে। ওই ফলকের ওইখানে দেখা গেল কয়েকটা মানুষ রাতের আন্ধারে গাছ কাটছে। গর্জে উঠল সাহেবের মসবার্গ 500। শেষ রাতের ঘটনা। আমাদের পৌঁছতে ভোর হয়ে গেল। গিয়ে দেখা গেল 3টে ডেড বডি শোয়ানো আছে একটা পুরনো শাল গাছের নিচে। পাশের একটা গাছের কাটা কিছু রুলি পড়ে আছে পাশে। আততায়ীরা বেশি কাটতে পারেনি, তার আগেই খতম হয়ে গেছে। কাঠ উদ্ধার হলো, ডেড বডি পাঠিয়ে দেওয়া হলো মর্গে। হেড অফিসে রিপোর্ট করা হলো। এত বড় সাফল্যের পরেও কিন্তু সাহেব যেতে চাইলেন না। বললেন, কয়েকটা কাঠুরে শুধু মরেছে, এদের সাঁইকে খতম করতে হবে। এদের সাঁইকে খতম করে তবে শান্তি। বেশ কথা। উনি রয়ে গেলেন জঙ্গলে রাতে। আমরা একরকম নিশ্চিন্তই ছিলাম যে এত বড় ঘটনা একা ঘটাতে পারে সে মানুষ যে আলাদা ধাতের, তা তো কিছুটা বুঝতেই পেরেছিলাম। পাশে রাখা প্যাকেট থেকে আরেকটা সিগারেট জ্বালিয়ে
কিছুটা অন্যমনস্কভাবে আবারও বলতে শুরু করলো শ্যামসুন্দর। ব্যাপারটা কিন্তু এরপর থেকে একটু অন্যরকম হতে শুরু করলো। মাস 6 একই রকম কেটেছে। একদিন মান্ডি অফিসে এলো দেখা করতে। আমরা ভাবলাম ওদিকের কোনো খবর হয়তো দিতে এসেছে, কিন্তু ও যা বলল তার মর্মার্থ এই যে সাহেব কিছুদিন যাবৎ রাতে বেরোনোর সময় ওকেও আর সঙ্গে নেয় না, একাই ঘোরে। অবশ্য সেই শ্যুট আউটের পর জঙ্গলে কাঠ কাটার ঘটনা আর ঘটেনি, তবে তবে কিসের যেন একটা টানে সাহেব রোজ রাত্রিরে বের হন, ভোর হলে ক্যাম্পে ফেরেন। জিজ্ঞাসা করলে কিছুই বলেন না। আগের মতো হাসি খুশিও আর নেই। কি যেন একটা একটা অপরাধ বোধ, একটা একটা কিসের যেন একটা ভয় সর্বদা পিছু করছে সাহেবের। সেই ঘটনার পর আমরা ওদিকে আর বিশেষ যাইনি। সাহেবের হুকুম উনি না ডাকলে আমরা যেন না যাই। মান্ডির ভয় সাহেবকে পরিতে বশ করেছে। এই অঞ্চলে সাঁওতালদের মধ্যে অনেক কুসংস্কার আছে জানেন। ওদের বিশ্বাস জঙ্গলের কোথাও কোথাও রেতে পরীরা নামে স্বর্গ থেকে। তাদের যারা দেখে তারা মন ফেরাতে পারে না, প্রেমে মশগুল হয়ে যায়। রাতের আঁধারে হাঁটুর উপরে তোলা খাটো শাড়ি পরে হাত ধরাধরি করে নাচে, ঝর্ণা জলে নগ্ন হয়ে স্নান করে। এই অবস্থায় যারা ওদের দেখে তারা আর বাঁচে না। মান্ডির ধারণা সাহেব ওদের দেখতেই রোজ যায়। ওর নিজেরও সাহস নেই সাহেবের পিছু পিছু যাওয়ার। এমনিতে সাহেবের নিষেধ, তার উপরে মানুষকে তার ভয় নেই। কিন্তু কিন্তু পরীরা তো আর মানুষ নয়। তাই সে সাহেবকে লুকিয়ে অফিসে এসেছে খবর দিতে। আমরা ব্যাপারটা শুনে হো হো করে হেসে উড়িয়ে দিলাম। বললাম, সাহেব বনে বাদারেই মানুষ, অমন অনেক রাত পরীর দেখা উনি পেয়েছেন। কারো কারো সাথে হয়তো রাতের আধারে ঝর্ণায় স্নানও করেছেন। মান্ডির ভয় পাওয়ার কিছু নেই। সত্যি ভয়ের হয়তো কিছু ছিল না, কিন্তু কে জানতো মৃত্যু আসন্ন হয়ে এসেছে। হ্যাঁ, একদিন রাতের আধারে হঠাৎ পূব জঙ্গলের থেকে সাহেবের আর্ত চিৎকার শোনা গেল। সঙ্গে সঙ্গে নারী কণ্ঠের হাড় হিম করা হাসি। সে কি হাসি! মান্ডি খবর পাঠালো অফিসে। সকালে গ্রামের লোকজন এবং মান্ডিকে সঙ্গে নিয়ে দেখা গেল একটা শাল গাছের নিচে পড়ে রয়েছে রাঠোর সাহেবের নিথর দেহ। চোখ বিস্ফারিত, গলার নিচ থেকে পেট পর্যন্ত কেউ যেন ধারালো কিছু দিয়ে ছিঁড়ে দিয়েছে। আর যে গাছের নিচে সাহেবের দেহ পড়েছিল সেই গাছেরই একটা ডালে ঝুলছে কুসুম রঙা একটা শাড়ির ছেঁড়া অংশ। মান্ডির আশঙ্কা যে ভাবে সত্যি হয়ে যাবে স্বপ্নেও ভাবিনি বাবু, স্বপ্নেও ভাবিনি। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে গল্পটা শেষ করলো শ্যামসুন্দর। রাতের খাবার বাড়া হয়ে গেছে। তাঁবুর বাইরে আসতে এই প্রথমবার সমজিতের কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হলো। অমাবস্যার নিকষ কালো নিশীথিনী, পুঞ্জীভূত অন্ধকার জমাট বেঁধে আছে চারিদিকে। ক্যাম্পের ব্যাটারির আলো সেই অন্ধকারকে যেন আরও রহস্যময় করে তুলেছে। মনে হচ্ছে ঘোর এই অন্ধকারের অন্তরালে দুটি মাত্র ইহজগতের প্রাণীই বেঁচে আছে। আকাশের নক্ষত্রমণ্ডলী যেন চাপ চাপ জোনাকির আকারে মর্তে নেমে এসে চারপাশে জ্বলছে আর নিভছে। দূরে একঘেয়ে স্বরে একটা রাতচড়া পাখি ডেকে চলেছে। শহরে থাকতে কেউ যদি এমন পরীর গল্প শোনাতো, বিজ্ঞান বিশ্বাসী সমজিৎ বোস কখন হেসে উড়িয়ে দিত। কিন্তু এই পরিবেশে শ্যামসুন্দরের গল্পটা কেমন যেন একটা আলাদা অনুভূতির সঞ্চার করলো মনে। অবচেতনে কেউ যেন ফিসফিস করে বলে উঠল,
এসব জায়গা আলাদা। শহরের নিয়মকানুন, বিজ্ঞান, বিংশ শতাব্দী এখানে প্রবেশের পথ পায়নি এখনো। কি আছে কি নেই কেউ জানে না। এসব পাহাড় অরণ্য ভালো নয়। এখানে রাতের আঁধারে পরীরা নামে মানুষের মন ভোলাতে। যে তাদের দেখে আর বাঁচে না। পরদিন সকাল থেকে জঙ্গল পরিদর্শন শুরু হলো। পূর্ব পশ্চিমে বিস্তৃত ঘন বনস্পতি পরিবেষ্টিত উঁচু নিচু পাহাড়ি উপত্যকা। দিনের আলোয় রাতের শোনা ঘটনা মরীচিকার মতোই বিভ্রম মনে হয়। এদিকের জঙ্গলে টিয়া পাখি অনেক। ঝাঁক বেঁধে পাহাড়ি টিয়া উড়ে যায়। জঙ্গলের হরিণগুলোরও মানুষ দেখে ভয় ডর বিশেষ নেই দেখা গেল। এই জঙ্গলে মাংসাশী প্রাণী বিশেষ নেই, আর মানুষও খুব একটা পশু শিকার করে না। তাই বোধহয় ওদের এত সাহস। বেশ লাগে বন্য জন্তুদের এমন নির্ভয় অবাধ বিচরণ দেখতে। ঘুরতে ঘুরতে একসময় ওরা চলে এলো সেই শাল গাছটার নিচে। এখানেই 15 দিন আগে পড়েছিল রেঞ্জার রাঠোরের নিথর দেহ, যার সাহসের কথা এখনো সকলে মনে রেখেছে। এত কথা জানার পরেও একটা কথা সমজিতের মনে হয়, কি যেন একটা চেপে গেছে শ্যামসুন্দর। কিছু একটা বলি বলি করেও যেন বলেনি তার কাছে। একটু দূরে পিছিয়ে পড়েছিল সোম। 7-5 ভাবতে ভাবতে একবার মাথা তুলল আকাশের দিকে। আকাশের দিকে চাইলেও মনে হয় বৃক্ষরাজি যেন কোনো এক গভীর রহস্য নিজেদের মধ্যে গোপন করে রেখেছে। কোনো এক অব্যক্ত অজানা অনুভূতি মুহূর্তে গ্রাস করে সমজিতের মন। খাড়া আকাশের দিকে মাথা তুলে দাঁড়িয়ে থাকা শাল গাছগুলোকে মুহূর্তে যেন মনে হয় জীবন্ত। ঠিক যেন রাতের আধারে ওদের মধ্যে প্রাণের সঞ্চার হয়। ওরা নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলে। কোনো বুক চাপা দীর্ঘশ্বাস যেন মুহূর্তে জীবন্ত হয়ে উঠে আসতে চায় বুক ঠেলে। কত জন্ম মৃত্যুর নীরব সাক্ষী এরা, যেন নীরব গাম্ভীর্যে বলে চলেছে, হে মনুষ্য, সেসব না জানা রহস্য যদি জানতে উন্মুখ হও, তবে প্রাণের মূল্যে তা ক্রয় করতে হবে। নইলে ফিরে যাও নিজের দেশে। এই জায়গা তোমাদের জন্য নয়। এখানে সমস্তই আদিম, বন্য, বর্বর, মায়াবী, পৈশাচিক। শ্যামসুন্দরের কথায় সম্বিত ফিরে পায় সমজিৎ। অন্যমনস্কভাবে বলে, আচ্ছা শ্যাম, তোমাদের সেই মান্ডির খবর কি? তা বাবু, সাহেবের মৃত্যুর পর তাকেও আর এই চত্বরে বড় দেখা যায় না। খুব ভালোবাসতো কিনা সাহেবকে, কে জানে এখন কোথায় আছে। তা পুলিশ এই ব্যাপারে কোনো তদন্ত করছে না? কি আর তদন্ত করবে বাবু? সাহেবের শরীর যেভাবে সেরা ছিল দেখে মনে হয় ধারালো মুখে সেরা। অথচ আশেপাশে মানুষ বা কোনো জঙ্গলি জানোয়ারের পায়ের ছাপ পাওয়া যায়নি। শুধু ওই কাপড়ের টুকরোটা ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। আর কাপড়টাও ছিল গাছের অনেকটা উঁচু একটা ডালে। অত উপরে কাপড়টা কিভাবে এলো তা কেউ জানে না। তাছাড়া গ্রামের লোকও সাক্ষ্য দিয়েছে যে তারাও নাকি রাতে সাহেবের চিৎকারের সঙ্গে সঙ্গে একটা গা ঠান্ডা করা মেয়ের কণ্ঠের শয়তানি হাসি শুনেছে। পরীরা যখন শিকার ধরে তারা নাকি এমনই হাসি হাসে। হ্যাঁ, পুলিশের কাছে কোনো প্রমাণ নেই বাবু। সেদিন থেকেই একটা বদ্ধমূল ধারণা সমজিতের মনে গেঁথে গেল যে নিশ্চয়ই কোনো রহস্য আছে এই মৃত্যুর পেছনে। সে যাই হোক, এই প্রশ্নের সমাধান তাকে করতেই হবে। এখানে কাজের ফাঁকে অনেকটা অবসর, বরং বলা ভালো অবসরটাই আসল, কাজটা পরে। কাজ মানে জঙ্গল পরিদর্শন। অফিসের কাজ তার অনুপস্থিতিতে সাব রেঞ্জার তালুকদার সামলায়। কিছু সইসাবুত বা নিতান্তই দরকারি কাজ থাকলে ফোনে বলে দেয়, বা সপ্তাহের শেষে তালুকদার নিজে এসে করিয়ে নিয়ে যায়। এখানে দিনগুলো বেশ কাটে।
সকাল হলেই শ্যামের বানানো ব্রেকফাস্ট খেয়ে পকেটের রিভলভার নিয়ে বেরিয়ে পড়া। শ্যামসুন্দরের ওপর থাকে রান্নার ভার, তাই বেশিরভাগ দিনই ওর বেরোনো হয় না। এই কদিনেই সমজিৎ বেশ চিনে গেছে জঙ্গলের এদিক ওদিক। জঙ্গলে বেশ কয়েকটা ছোট বড় ঝর্ণা আছে। মনে হয় প্রকৃতিদেব তার আপন খেয়ালে নিছক অবহেলায় তৈরি করে গেছেন, অথচ প্রত্যেক কটার একটা নিজস্ব রূপ আছে। এখন গরমকালে সবগুলোই প্রায় শুষ্ক, কিন্তু বর্ষার জল পেলেই ফুলে ফেপে একাকার হবে। তখন এদের ধরে রাখাই দায়। সবগুলোই বেশ ছায়াময় নিকুঞ্জ পরিবেশে। এদের পাশে বসলেই মন এমনিতেই ধ্যানস্থ হয়ে যায়। তারপর কত শত কথা মনে আসে, কত বিস্তৃত প্রায় অতীত, কত রক্তক্ষয়। বৈশাখে খর রৌদ্রে ক্লান্ত হয়ে ফেরার পথে প্রতিদিনই এক একটি ঝর্ণায় স্নান করে আসে সমজিৎ। এমনই একদিন ঘড়িতে বেলা 12টা, সূর্য প্রায় মাথার ওপর জ্বলছে। রৌদ্রে আর পদব্রজে ক্লান্ত হয়ে সমজিৎ ক্যাম্পে ফেরার উদ্যোগ করছে। এমন সময় জলের কুলকুল শব্দ শুনতে পেল। আরে, এতক্ষণ তো খেয়াল হয়নি, জঙ্গলের এই অঞ্চলেই তো বনঝারির ঝর্ণা। এর আগেও তো সে কতবার এসে স্নান করে গেছে, অথচ আজ যেন খেয়ালই হচ্ছিল না। রক্তপলাশ আর শ্বেত সুগন্ধি কুরচি ফুলের জঙ্গলে ঘেরা একটা পাথরের নিচ থেকে কুলকুল জল বেরিয়ে বয়ে চলেছে। এখন পলাশের সময় না হলেও কুরচি ফুল ফুটেছে রাশি রাশি। কুরচির মৃদু সুবাস বাতাস আমোদ করেছে। জঙ্গলের একটা নিজস্ব ঘ্রাণ থাকে, সেই ঘ্রাণের সঙ্গে বন্য কুরচির মাদকীয় সৌরভ মনে পুলক জাগায়। এই সৌরভ যার নাকে প্রবেশ করে একবার অন্তর্মূলে নাড়া দিয়েছে, সেই একমাত্র অনুভব করতে পারে যৌবনের আসল রোমাঞ্চ। জামা প্যান্ট জুতো একধারে খুলে রেখে জলের সামনে গিয়ে থমকে দাঁড়ালো সমজিৎ। ঝর্ণার জল বয়ে এসে এক জায়গায় একটা খাতের মতো জায়গায় জমা হয়। জায়গাটা স্নানের উপযোগী বলে এদিকে আসলে এখানেই স্নান করে সমজিৎ। স্বচ্ছ জলে ফুটে উঠেছে শর্টস পরা সমজিতের মেদহীন শরীরের অবয়ব, আর তাকে ঘিরে রয়েছে আকাশের প্রেক্ষাপটে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা সারি সারি শাল গাছ। কিন্তু এ কি চোখের ভুল? ঠিক তারই পিছনে এসে যেন দাঁড়িয়েছে একটি নারী মূর্তি। জলে তার ছায়া সুস্পষ্ট, মাথায় চূড়ো করে বাঁধা খোঁপায় বনফুল গোজা, কপালে কালো টিপ, কোষ্ঠী পাথরের মতো গায়ের রঙে যেন তেল চুঁয়ে পড়ছে। মেয়েটা ঠিক যেন সমজিতের পিছন থেকে উঁকি দিচ্ছে। সমজিতের দেহে বাধা পেয়ে বুক পর্যন্ত ছায়া পড়েছে জলে। কাপড়হীন দেহে যেন দুর্বার আকর্ষণ। এক ঝটকায় নিজেকে সামলে নিয়ে পিছন ফিরল সমজিৎ। কই, কেউ নেই তো? কোথায় কে? রেঞ্জারের মৃত্যুর পর থেকে সাঁওতালরা এই জঙ্গলে ভুলে ভবিষ্যতে আসে। অন্তত তার চোখে এতদিনে তো একবারও পড়েনি। তাও কোনো মেয়ে এভাবে কেন এসে দাঁড়াবে ওর পাশে? তবে কি ভুল হলো? কিন্তু এতটা ভুল দেখবে সে? হতেও পারে। মন অন্যদিকে ঘোরানোর জন্য একটা সিগারেট ধরাতে গিয়ে জিনিসটা চোখে পড়ল। সিগারেটটা রাখা ছিল ঝোপের কাছে জামা প্যান্টের সাথে। হাত বাড়িয়ে সিগারেট নিতে গিয়ে দেখল তার সিগারেটের প্যাকেটের পাশেই একগোছা বনো ফুল। ঠিক যেন সেই ফুলের গোছা যেটা সে এই এক্ষুনি কিছুক্ষণ আগে মেয়েটার খোঁপায় গোজা দেখেছে। কি মনে করে ফুলের গোছাটা হাতে তুলে নিয়ে বুক ভরে ঘ্রাণ নিল সে। ফুলের গন্ধের সাথেও কি যেন একটা মিশে আছে, একটা শরীর, একটা নারী শরীরের গন্ধ। ভালো করে ফুলগুলো দেখল সে। নাম না জানা হলুদ আর লাল বনফুলের মাঝে জড়িয়ে রয়েছে মেয়েদের মাথার চুল। তার মানে সত্যি কেউ এসেছিল। তবে কিভাবে এলো সে? আর কোথায় বা উবে গেল? কি তার উদ্দেশ্য? এও কি সম্ভব? একটা অকারণ পুলকের সাথে ভয় মিশ্রিত রোমাঞ্চের অনুভূতি এই প্রথমবার বাসা বাঁধল সমজিতের মনে। তার নিজেরই অজান্তে কোনো এক দুর্বোধ্য ভাষায় কে যেন তাকে জানিয়ে দিল কোনো একটা বিশেষ উদ্দেশ্যেই তার ভাগ্য বিধাতা তাকে এখানে এনেছে। যারা মৃত্যু ভয়ের থেকেও রোমাঞ্চকে সবার উপরে স্থান দেয়, এই জীবন যেন শুধু তাদেরই প্রাপ্য। বাকিরা শহরের আলিশান বিছানায় দিবানিদ্রা দিলেও ক্ষতি নেই।
রাঢ় বাংলার সূর্য বড় প্রখর, তবে পাহাড়ে ৩-৪ দিনে একবার বৃষ্টি নামেই। গরম এখানে যেমনই তীব্র, বৃষ্টি তেমনই বাঁধন ছাড়া। একবার শুরু হলে থামার নাম নেয় না। সেদিন বিকেল থেকেই ঈশান কোণ কালো করে বড় বড় ফোঁটায় নেমে এলো তীব্র বর্ষণ। শ্যামসুন্দর সবজি আনতে গ্রামে গিয়ে আটকে পড়ল। ক্যাম্পে সঞ্জিত একা। রাত প্রায় ৮টা। রান্নার ব্যবস্থা করার মতো কোনো উপায় নেই। অনর্গল ধারাপাত তখন কিছুটা কমেছে। নিজের তাঁবুতে ব্যাটারির আলোয় একটা বই পড়ছিল সঞ্জিত। হঠাৎ একটা শব্দ শুনে চমকে উঠল। ক্যাম্পের অদূরেই জঙ্গলের মধ্যে অনর্গল ব্যাঙ আর ঝিঝির ডাকের মাঝে একটা চাপা গোঙানির শব্দ যেন ভেসে আসছে। একটা মেয়ে যেন মাটিতে মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কি ব্যাপার? এত রাতে কারোর কি কোনো বিপদ হলো? পিস্তল আর টর্চ নিয়ে দ্রুত তাঁবু থেকে বেরিয়ে শব্দ লক্ষ্য করে এগিয়ে গেল সঞ্জিত। হঠাৎ একটা প্রবল বজ্রপাত, আর সঙ্গে সঙ্গে হাতের 4 ব্যাটারি টর্চটা ঝুপ করে নিভে গিয়ে কে যেন পাতালের অন্ধকূপে একাকী ঠেলে দিল সঞ্জিতকে। টর্চটা অনেক কষ্ট যখন আর জ্বলল না, তখন শব্দ লক্ষ্য করে আন্দাজেই এগিয়ে যেতে লাগলো সে। বর্ষণের গতি কিছুটা কমলেও তখনও ঝুপঝুপ করে বেশ বৃষ্টি পড়ছে। কিছু দূরে একটা চওড়া পাথরের ওপরে হঠাৎ মনে হলো যেন অন্ধকারে একটা অবয়ব, আর কান্নার শব্দটা যেন ঠিক ওখান থেকেই আসছে। হাতের রিভলভারটা বাগিয়ে 2 পা সবে এগিয়েছে সঞ্জিত। আবার মুহূর্তে প্রবল বজ্রপাত, এবং বজ্রের আলোয় সে যা দেখল তাতে এক মুহূর্তে তার পা থেকে মাথার চুল অবধি খাড়া করে দিল। তার রক্তে যেন একটা শিহরণ খেলে গেল। সেদিনের দেখা সেই মেয়েটা না, আজ আর ছায়া নয়, একেবারে রক্ত মাংসের দেহ, পাথরের ওপর উপুর হয়ে পড়ে অঝরে কাঁদছে। আর আলু থালু কাপড় আর অবিন্যস্ত কেশরাশি ছড়িয়ে পড়েছে, যেন কোনো বনবিহারিণী শাপভ্রষ্টা দেবী মূর্তি। বিদ্যুতের প্রতিটি লেলিহান শিখা খেলে গেল ওর বর্ষাসিক্ত চকচকে নিটোল শরীরে। ধীরে ধীরে এগিয়ে গেল সঞ্জিত। পাশে বসে পরম আদরে মেয়েটির মাথায় হাত রাখল সে। এ কে? এই কি তবে সেই পরী? সে যাই হোক, ভাবার সময় নেই এখন। যেন কোনো এক মায়ালোকের কল্পরাজ্যে আজ প্রবেশাধিকার পেয়েছে তার মতো এক সামান্য সরকারি চাকুরিজীবী। জীবনে এত সৌভাগ্যও কি লেখা ছিল তার? ধীরে ধীরে মাথা তুলে বসল মেয়েটি। তারপর নিঃসংকোচ আলিঙ্গনে জড়িয়ে ধরল সঞ্জিতকে। হাতের টর্চ, পিস্তল খসে পড়ল। ধীরে ধীরে অবশ হয়ে এলো শরীরের প্রতিটি স্নায়ু। মনে হচ্ছে কোনো প্রবল আনন্দে আত্মহারা হয়ে আনন্দে নৃত্য করতে চাইছে তার দেহের প্রতিটি কোষ। নিমগ্ন হয়ে মেয়েটির মসৃণ বুকে মুখ গুজে দিল সঞ্জিত। বর্ষাস্নাত অরণ্য মধ্যে এক বন্য যুবতী আর শহুরে নবাগতের মাঝে এই পরিপূর্ণ প্রেম বিনিময়ের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে রইল অরণ্য প্রকৃতি। ঠোঁটে ঠোঁট রেখে হঠাৎ সঞ্জিতের মনে হলো মেয়েটি কাঁদছে। তার উষ্ণ অশ্রু নিটোল 2 গাল বেয়ে সঞ্জিতের গালে এসে পড়ছে। কি দুঃখ ওর? প্রশ্নটা মনে আসতেই সে আরো তীব্র আবেগে নিজের বুকের সাথে চেপে ধরল মেয়েটিকে। আরে, কি নাম তোর? কি নাম? কোনো উত্তর না দিয়ে ওর চোখের দিকে এক পলক তাকিয়ে মুহূর্তে যেন মেয়েটি বুঝে ফেলল ওর মনের কথা। ওর চোখের ওপর নিজের কুসুম কোমল হাত দুটি চাপা দিল মেয়েটি। হঠাৎ 2 চোখের পাতা যেন ভারী হয়ে উঠল সঞ্জিতের, যেন রাজ্যের ঘুম জেগে বসেছে ওর 2 চোখে। অবশেষে গভীর তন্দ্রায় নিমজ্জিত হতে হতে একবার শুধু সে শুনল যেন বহু দূর থেকে আকুল মিনতির সুরে কেউ তার উদ্দেশ্যে বলে উঠল, বাবু, আমায় ছেড়ে যাবি না তো? আমায় উহার মতো কষ্ট দিবি না তো? সবাই শুধু কষ্ট দেয়, কেউ ভালোবাসে না। তুই বড় ভালো, আমি তোর কোনো ক্ষতি করব না। গভীর ঘুমের মধ্যে হঠাৎ স্বপ্নের মতো কয়েকটা দৃশ্য সঞ্জিতের চোখের সামনে ভেসে উঠল। আরে, এ তো ওই মেয়েটা। ওর পিছনে ওটা কে? ও কি করছে? স্বপ্নের মধ্যে একে একে নাটকের মতো সমস্ত দৃশ্য অভিনীত হতে থাকলো সঞ্জিতের সামনে।
যেন উইংস উঠছে আর একটার পর একটা দৃশ্যাবলী বদলে বদলে যাচ্ছে। বহুকাল আগের কলকাতা শহর, একটা খুব বড় ইমারত তৈরি হচ্ছে। ও কি, এই মেয়েটা মাথায় করে ইট নিয়ে উঠছে বাঁশের ভাড়া বেয়ে? দুপুরে লাঞ্চ টাইমের বিরতি, সবাই একে একে খেতে চলে গেছে। নির্মীয়মান বিল্ডিংটার একটা নিরালা ঘরে কি যেন করছে মেয়েটা। হঠাৎ নিস্তব্ধ দুপুরে একটা লোক এগিয়ে এলো পিছন থেকে, আর জোর করে চেপে ধরে মেয়েটাকে ফেলে দিল মাটিতে। মুখে গুঁজে দিল একটা কাপড়, তারপর পিশাচের মতো ছিঁড়ে খেতে লাগলো ওর শরীরটা। একসময় ধীরে ধীরে শান্ত হয়ে এলো নরখাদকটার পৈশাচিকতা। একটা গামছা গলায় বেঁধে মেয়েটাকে ঝুলিয়ে দিল রেলিংয়ের সাথে, আর তার পা দুটো কাঁপতে কাঁপতে একসময় নিথর হয়ে এলো। ঘাম মুছতে মুছতে চলে গেল লোকটা। আবার এক দৃশ্যপট, দার্জিলিংয়ের চা বাগান। সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটে ঘরে ফিরল মেয়েটি, কিন্তু এ কি, সেই লোকটাই কিসব অকথ্য ভাষায় গালিগালাজ আর মারধর করতে লাগলো মেয়েটিকে। একসময় এক প্রচণ্ড লাথি কষিয়ে দিল মেয়েটির পেটে। যন্ত্রণায় কোকিয়ে উঠল মেয়েটা। আলো আধারিতে এতক্ষণে দেখা গেল মেয়েটি ছিল অন্তঃসত্ত্বা। মদ খেয়ে বেহুশ লোকটা আবারও এক প্রচণ্ড লাথি কষিয়ে দিল মেয়েটির পেটে। বিভৎস যন্ত্রণায় ছটফট করতে করতে একসময় রক্তে লাল হয়ে গেল চারিদিক, আর নিথর হয়ে গেল মেয়েটির শরীর। আবার এক নতুন প্রেক্ষাপট, আবারও সেই লোকটা, কিন্তু এ কি, এ যে রেঞ্জারের পোশাকে। জঙ্গলে মেয়েটি সেই ঝর্ণায় স্নান করছে যেখানে সেদিন ওর ছায়া দেখেছিল সঞ্জিত। হঠাৎ লোকটা ঝাঁপিয়ে পড়ল মেয়েটির ওপর। আবারও একই দৃশ্য, ইচ্ছা মতো ভোগ করে নিয়ে নিজের কোমর থেকে ছুরি বের করে মেয়েটির বুকে আমূল বসিয়ে দিল। ফিনকি দিয়ে বেরিয়ে আসতে থাকলো রক্ত। যন্ত্রণা কাতর দেহটা কাটা মুরগির মতো ছটফট করতে করতে একসময় শান্ত হয়ে এলো। তারপর দেহটা তুলে নিয়ে 200 ফুট গভীর খাদে ফেলে দিয়ে এলো লোকটা, আর নিজের মনেই আত্মতৃপ্তির সাথে বলে উঠল, আমার নাম হরকিষাণ রাঠোর আছে, হরকিষাণ রাঠোর। তোর মতো মাগিরা আমার পায়ের নিচে থাকে, পায়ের নিচে। হঠাৎ গভীর আধারে ঢেকে গেল চারিদিক। রেঞ্জার রাঠোর একটা শাল গাছের নিচে রাতের টহলে বেরিয়ে সিগারেট খাচ্ছেন। যে এইমাত্র খাদ থেকে পড়ে মারা গেল, সেই মেয়েটি ধীরে ধীরে এসে দাঁড়ালো পিছনে। একটা কোমল আলিঙ্গনে পিছন ফিরল রেঞ্জার। কে কে? আর তারপরেই মেয়েটি তার 3 জন্মের জমানো জিঘাংসা চরিতার্থ করতে করতে দুর্দমনীয় পৈশাচিক ক্রোধে চিরে ফেলল রাঠোরের শরীরটা নিজের ছুরির মতো ধারালো নখ দিয়ে। ভয়ানক আর্তনাদে মর্মভেদী চিৎকার করে উঠল রাঠোর, আর সঙ্গে সঙ্গেই সেই চিৎকারকে চাপা দিয়ে জন্ম জন্মান্তরের কাঙ্ক্ষিত প্রতিশোধ নিতে পারার নির্মমতায় আত্মতৃপ্তির হৃদয় বিদারক গগনভেদী হাসি হেসে উঠল মেয়েটি। অশরীরীর সেই হাসি আকাশে বাতাসে ধ্বনিত হতে লাগলো গোটা জঙ্গল জুড়ে। দৃশ্যগুলির সমাপতন ঘটল। রাত কত খেয়াল নেই, বৃষ্টি থেমেছে। কেউ যেন কানের কাছে মুখ এনে খুব ধীরে ধীরে শেষবারের মতো বলে গেল, বাবু তুই বড় ভালো, উহারা বড় কষ্ট দেয় আমায়। এভাবেই জন্মের পর জন্ম অত্যাচারে বিধ্বস্ত হতে থাকে ওরা। তারপর কোনো এক লগ্নে প্রেম পরিত্যক্তা নারী শিকারিণী হয়ে ওঠে প্রতিশোধ নেয়। সেই প্রতিশোধের আগুনে জ্বলে পুড়ে মরে অত্যাচারী। বেঁচে যায় শুধু শুদ্ধ প্রেমের দ্বীপ হাতে এগিয়ে আসা সাহসী পুরুষ। শুনলেন গল্প শিকারিণী, পাঠে শ্রমণা বসু ও সৌভিক সরকার। প্রকাশক অরেঞ্জ পাবলিশার্স। শব্দ সংযোজন ও আবহ ই ফ্ল্যাট স্টুডিও।